This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শোকজের পর শোকজ, তার মতো এতবার শোকজ তৃণমূলের কোন নেতা খেয়েছেন তা হয়তো মনে করতে পারেন না কেউই। বারবার শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ডাক পড়লেও সাফ জানিয়েছেন বিদ্রোহের লাইন থেকে আপাতত তিনি সরছেন না। কিছুদিন আগেই নিজের উদ্যোগে টিম তৈরি করে বাঙালি সংখ্যালঘুদের মন বুঝতে সমীক্ষা করে ফেলেছিলেন। আবার দলের চাপের মুখে পড়ে তিনি বলেছিলেন আর করব না। আবার দল বদলের সম্ভাবনা নিয়ে যখন চরম জল্পনা তৈরি হয়, চরম বিতর্কের মধ্যে তিনি বলেছিলেন সব উত্তর পেয়ে যাবেন রেজাল্টের দিনই। কার কথা বলছি বলুন তো? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আপনিও। হ্যাঁ, বিদ্রোহী হুমায়ুন, বেসুরো হুমায়ুন, বিতর্কিত হুমায়ুন, যা কিছু বলতে পারেন আপনি। তবে ভরতপুরের সেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার দলের অস্বস্তি চরমে বাড়িয়ে নতুন দল গড়ার কথা ঘোষণা করে ফেললেন। তাও কবে? 21শে জুলাইয়ের ঠিক 48 ঘন্টার মধ্যে। কি উদ্দেশ্য? চাপে ফেলবেন তৃণমূলকে, জোট করবেন আইএসএফ এর সঙ্গে, আর ক্ষীর খাবেন বিরোধীরা? এইসব প্রশ্নের উত্তর নিয়েই TV9 বাংলার ডিজিটালে ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। কিছুদিন আগেই 15ই আগস্টের পর ময়দানের নামার কথা বলেছিলেন হুমায়ুন। কিসের ময়দান, ঠিক কি বলেছিলেন একবার শুনে নিন। আপনি একটা কথা বলেছেন 15 আগস্টের পর্যন্ত দেখব বা একটা টাইম। হ্যাঁ, 15ই আগস্ট পর্যন্ত যেভাবে চলছে চলবে। তারপরে আমিও নেবে আমার বিধানসভায় যেই যত পারে কাটি করবে, আমি কাঁদি থেকে খেলতে শুরু করব। আমিও ফুটবল খেলবো সেই সব বিধানসভায়। শুনলেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিল এবং সেই প্রশ্নে কিন্তু রহস্য জিয়ে রেখেছিলেন হুমায়ুন কবির। এবার সপ্তাহ ঘুরতেই সেই সমস্ত কিছু রহস্য বেদ করলেন। 15ই আগস্টের পর নতুন দল গড়ার কথা ঘোষণা করে ফেলেছেন তিনি। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হুমায়ুন বললেন তিনি নতুন দল গড়ছেন। শুধু দলই গড়ছেন না, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়াতে আগামী বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থীও দেবেন। কি বললেন একবার শুনুন। যে আমাকে একটা নতুন দল গঠন করতে হবে। আমি শুধু দলটা যেটা করব সেটা শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করব না, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, আছে নদিয়ার একটা অংশ, এক কথায় 50টা 52টা বিধানসভা সিট নিয়ে আমি দলটা করব। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাহলে কি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকেই থাবা বসাতে চাইছেন হুমায়ুন? হুমায়ুন কিন্তু অন্য কথা বলছেন। হুমায়ুন বলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার কোনো রাগ নেই। তিনি বলছেন আসলে রাগ তার জেলা নেতৃত্বের উপর। হুমায়ুনের স্পষ্ট বক্তব্য, ক্ষমতায় আসবেন তৃণমূল কংগ্রেসের নেত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তাহলে কেন সংখ্যালঘু ভোট ব্যাংকে তার নজর? তৃণমূল কংগ্রেসের নেত্রী ক্ষমতায় আসবে, নেত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু আমি নেত্রীকে এটা অবগত করানোর জন্য আমি দলটা করব। সবটা শুনলেন, কিন্তু কোথাও একটা খটকা লাগছে না? তিনি বলছেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী। আবার মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, উত্তর দিনাজপুর, যেটা কিনা তৃণমূলের শক্ত ঘাঁটি, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে প্রার্থী দেবেন তিনি নিজে। ব্যাপারটা কি একে একে দুই হচ্ছে? এতটাই কি সহজ সমীকরণ? এক্স্যাক্টলি তিনি কি চাইছেন সেটাও একটা হালকা আভাস দিয়েছেন। তিনি চাইছেন নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বিষয় বোঝাতে। কি বিষয়? কোনো রাজনৈতিক আলোচনা করে না, কোনো গুরুত্ব আমি সেখানে পাই না, আমার বিধানসভার ক্ষেত্রেও পাই না। মানুষের যেখানে চাষ করতে গেলে যেটা শক্ত বলদ দরকার, সেই বলদ আমরা আছি, সেই বলদদের কোনো গুরুত্ব না দিয়ে
ছাগল দিয়ে ধান মারা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তো সেই বলদের পক্ষে লোক আছে না ছাগলদের পক্ষে লোক আছে মুর্শিদাবাদ জেলায়, সেটা একবার এনাদেরকে চাক্ষুষ করানোর দরকার আছে। তাহলে বুঝতেই পাচ্ছেন হুমায়ুন কবির এক্স্যাক্টলি নেতৃত্বকে ঠিক কি বোঝাতে চাইছেন। তিনি বারবার প্রথম থেকে এটাই বলে এসেছেন দলের শীর্ষ নেতৃত্বের ওপরে তার কোনো ক্ষোভ নেই। তাহলে ক্ষোভ কোথায়? তার ক্ষোভ জেলা নেতৃত্বকে নিয়ে। তিনি এক্ষেত্রে নিশানায় বেশ কয়েকজনের নামও নিয়েছেন। তিনি ফিরহাদ হাকিম, খলিলুর রহমানদের নাম নিয়েছেন। তিনি বারবার নাম করে বলেছেন তাদের জন্য তিনি যে ভূমির পুত্র সেখানেই তিনি কোণঠাসা হয়ে পড়ছেন। এমন অনেক কিছু বিষয়ে তার সঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলোতে আলোচনাই করা হয় না, অর্থাৎ দলে তার গুরুত্ব হারাচ্ছে। ছাড়ুন না, খেয়ে কি করলো না করলো, সব মানুষের যদি জবাব আমায় দিতে হয় তাহলে তো সারাদিন ধরে আমাকে নিয়ে কেউ না কেউ রাস্তাঘাটে আলোচনা করছে, সব জবাব দেওয়া সম্ভব? কেউ আমাকে আক্রমণ করে নিজে বলিয়ান হওয়ার চেষ্টা করে, মানে আমার পাবলিসিটি দিয়ে কেউ নিজেকে পাবলাইজড করার চেষ্টা করে। তাহলে কোথাও কি এই দলে নিজের গুরুত্ব বাড়ানোর জন্য বকলমে নেত্রীর ওপরেই চাপ তৈরি করছেন তিনি? রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন হুমায়ুনের কথায় একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, তৃণমূলের সংখ্যালঘু অধ্যুষিত ভোট ব্যাংকগুলোকেই, ওই এলাকাগুলোকেই লড়াই করতে চাইছেন তিনি। 30% ভোট, এই ভোট যেটা পাখির চোখ, সেটাকেই টার্গেট করছেন হুমায়ুন। মুর্শিদাবাদে একটা পরিসংখ্যান দিয়ে রাখি, মানে মুর্শিদাবাদে যেখানে রয়েছে 70% সংখ্যালঘু ভোট, তেমনি উত্তর দিনাজপুরে রয়েছে 42%, মালদহে 52% এবং নদিয়ায় 31 থেকে 32% মাঝে ঘোরাফেরা করছে সংখ্যালঘু ভোট। এই ভোটটাকেই কি টার্গেট করতে চাইছেন হুমায়ুন কবির? এমনিতেই 21-এর নির্বাচনের মতো 26-এর নির্বাচনের ক্ষেত্রেও তৃণমূলের একটা মাথা ব্যথার ব্যাপার রয়েছে, সেটা রয়েছে আইএসএফ। বিরোধীরা বলেন তৃণমূল সর্বক্ষণ ভেবে চলেছেন কিভাবে তাদের সংখ্যালঘু ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে পারে, এবং সে কয়েকটি নিদর্শনও আমরা গত কয়েক দিনের সাম্প্রতিকতম কয়েকটি ঘটনায় বুঝতে পেরেছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যখন রেগে গিয়েছিলেন কিভাবে তার মানভঞ্জন করা হয়েছিল, আবার দলের ভোটের মুখের ঠিক আগেই দলের গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেওয়া হয়েছে কাসিম সিদ্দিকীকে। তাহলে বুঝতেই পাচ্ছেন ঠিক এই টেকনিকগুলোকে ইউজ করেই হুমায়ুন কি তাহলে দলে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হুমায়ুন যদি দলটা সত্যি গড়েই ফেলেন, যদি চাপ নয়, ভয় দেখানো নয় বা হুমকি নয়, দলটা যদি সত্যিই করে ফেলেন, তাহলে কিন্তু কোথাও গিয়ে তৃণমূলের একটা মাথা ব্যথার কারণ থাকছে। কারণ আইএসএফ যে কিনা গত 21-এর নির্বাচনেও ভোট কেটেছিল একটা পার্সেন্টেজ, এবার যদি হুমায়ুন দল গড়ে তাহলে হুমায়ুনের ক্ষেত্রেও একটা ভোট কাটার ব্যাপার থেকেই যাচ্ছে। যদিও হুমায়ুন কবিরের এই বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। এরকম অনেক রাজনীতিবিদই আছেন যারা মনে করেন তারা দল গড়বেন, কারোর ইচ্ছা থাকলে তিনি দল গড়তেই পারেন। এক্ষেত্রে আরও একটা বিষয়, তিনি বলছেন যদি বিজেপি পিছন থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে তাহলে দল গড়তেই পারেন তিনি। কারোর তো ইচ্ছে হলে সে করতেই পারে, নতুন দল চেষ্টাও করতে পারে, বিশেষ করে যখন বিজেপি পেছন থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। কংগ্রেসের আজকে সেই রকম আর্থিক অবস্থা আছে বলে আমার মনে হয় না। তারা পশ্চিমবঙ্গের তাদের যে রাজ্য দল, তাদেরকেই তারা কোন রকম সাহায্য করতে পারছেন না। আর একটা নতুন ভেঙে ওঠা, উনি যদি কংগ্রেসে জয়েন করতেন একটা আলাদা কথা, নিজের নতুন দল করছেন, তাকে কংগ্রেসের দায় পড়েনি তাকে অর্থ দিয়ে সাহায্য করার, যেখানে তাদের নিজেদের এখানকার প্রদেশ কংগ্রেসের অর্থকরী সাহায্যের প্রয়োজন। কিন্তু বিজেপির প্রচুর অর্থ, বিজেপির ফেলে ছড়িয়ে অর্থ নষ্ট করার মতন তাদের সামর্থ্য আছে। বিজেপির কাছ থেকে পয়সা হয়তো পাবেন, কিন্তু তার সমূলে রাজনৈতিক ভাবে কোন রকম প্রাসঙ্গিক ব্যাপার হয়ে উঠবে না। বিজেপি কি সত্যি
হুমায়ুন কবিরকে পিছন থেকে ঠেকনা দিচ্ছে? প্রশ্ন করা হয়েছিল বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কে। অদূর ভবিষ্যতে দেখুন সিদ্দিকুল্লাহ চৌধুরী আলাদা দল করবেন, এই কাসেম সিদ্দিকেরা আলাদা দল করবেন, এবং আমাদের তো মনে হয় পরবর্তীকালে ববি হাকিমও আলাদা দল করবেন। রাজ্য সরকারের কাছে তো সমস্ত সাধন আছে, সমস্ত তদন্তকারী সংস্থা আছে, তো সেটা বার করুন প্রকাশ্যে, মুখে বললে তো হবে না। হুমায়ুন কবির আসলে প্রমাণ করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের আমলে মুসলমানরা আসলে অসুরক্ষিত। যে ইস্যুস গুলো উনি তুলছিলেন, এবং আমরা ওর চরম বিরোধী। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠার লড়াই, তাই আমরা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস যেটা বলার চেষ্টা করছে তার সঙ্গে কোনোভাবেই আমাদের মিলছে না আর কি ওর তত্ত্বটা। তৃণমূলের হাত থেকে এই ধরনের একটি লোক বেরিয়ে যাচ্ছে বলে তারা এখন উল্টো পাল্টা বকা শুরু করেছে। অনেকে আবার বলছেন যে হুমায়ুন কবিরকে এবার কাছে টেনে নিতে পারেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সত্যিই কি তাই? মমতা ব্যানার্জি ছেলেটাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে আর কি, কিন্তু যখন তার মনে হলো এবার হুমায়ুন কবির আমার বোঝা হয়ে যাবে, বোঝাটাকে তাকে নামাতে হবে। তাই বোঝা নামানোর জন্য যখন তাকে উপেক্ষা করছে, তখন সম্ভবত সে মনে করছে আরো পাল্টা কিছু করা উচিত। সবটাই শুনলেন। এর আগেও একাধিক হুমকি দিয়েছেন হুমায়ুন কবির। এবার হুমায়ুন দল গড়ার কথা বলে ফেললেন। কিন্তু এর সবই কি ভোটের আগে নতুন করে চাপ তৈরি করার জন্য, নাকি দলে নিজের গুরুত্ব বাড়াতে? দল কি তাকে ডেকে আদৌ মানভঞ্জন করবে, যেমনটা আর কি সিদ্দিকুল্লাহ চৌধুরীর ক্ষেত্রে দেখা গিয়েছিল? নাকি বিধায়ক পদে থেকে কিভাবে তিনি দল ঘোষণা করে ফেললেন সেই দায়ে বহিষ্কৃত হবেন? এখন সবটাই সময় বলবে।